ক্লাস 9-এর অঙ্ক বইয়ে জ্যামিতির একটা অংশ সম্পাদ্য অর্থাৎ যেখানে জ্যামিতিক চিত্রগুলোকে জ্যামিতি বাক্সের বিভিন্ন উপকরণের সাহায্যে আঁকা হয় সেই সম্পাদ্যের দুটো অধ্যায় আছে, অধ্যায় 13 এবং অধ্যায় 14। এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় 4 নম্বরের একটা প্রশ্ন এসে থাকে। অধ্যায় 13তে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে এবং অধ্যায় 14তে অধ্যায় 13 ঠিক উল্টোটা অর্থাৎ চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে চেয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ কীভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ আঁকতে গেলে প্রথমত 4টা স্টেপ মনে রাখতে হবে তোমাদেরকে। প্রথমত তোমাদেরকে যে স্টেপটা মনে রাখতে হবে সেটা হলো ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটা আশা করি তোমরা জানো, আর যদি না জেনে থাকো বা ভুলে গিয়ে থাকো কোনো প্রবলেম নেই, আমি শিখিয়ে দেবো। তাহলে তোমাদেরকে প্রথমে অঙ্কন করতে হবে ত্রিভুজ। ওকে, তাহলে প্রথম স্টেপ হলো ত্রিভুজ। দ্বিতীয় যে স্টেপ সেই স্টেপটা হলো যে ত্রিভুজ অঙ্কন করার পর ত্রিভুজের যে কোনো একটা বাহুকে, সাধারণত ভূমিটাকেই করা হয়, তো যে কোনো একটা বাহুকে সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক করতে হবে। তাহলে দ্বিতীয় স্টেপ সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডক। ওকে, 2 নম্বর স্টেপ হলো সমদ্বিখণ্ডক। 3 নম্বর যে স্টেপ সেটা হলো সমান্তরাল সরেখা অঙ্কন। সমান্তরাল সরল রেখা অঙ্কন। ওকে, এবং 4 নম্বর স্টেপ অঙ্কতে একটা কোণ বলা থাকবে, সেই কোণটা আঁকতে হবে। তো 4 নম্বর স্টেপ কোণ। এবং 5 নম্বর স্টেপ হবে, যে আমি 5 নম্বর স্টেপে লিখছি না, 5 নম্বর স্টেপ হবে কোণটা আঁকার পর সমান্তরাল সরলরেখাকে যে জায়গায় ছেদ করেছে সেখান থেকে অর্ধেকটা বাহুর মাপ নিয়ে কাট করতে হবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আমি তোমাদের অঙ্ক বইয়ের একটা প্রশ্ন নিই, তোমাদের স্ক্রিনে আশা করি প্রশ্নটা আসছে। প্রশ্নটা হলো এরকম: 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ 60 ডিগ্রি। দেখো, প্রথমত আমাদেরকে ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে যে বাহুগুলোকে বলা আছে সেই বাহুগুলোকে আগে টেনে নিই। তাহলে প্রথমত যে বাহুটা বলা আছে সেই বাহুটা হলো কত? 5 সেমি। তাহলে 5 সেমি একটা বাহু বা সরেখা টেনে নিই। ওকে, 5 সেমি। তারপরে বলা আছে 8 সেমি, 8 সেমিটাও টেনে নিই। তারপরে বলা আছে 11 সেমি। ওকে, তো 3টে বাহু টেনে নিয়েছি এবং 3টে বাহুর আমি লিখে নিই কত সেমি করে। প্রথমটা হলো 5 সেমি, 5 সেমি, তারপরেরটা 8 সেমি এবং শেষেরটা 11 সেমি। ওকে, তাহলে এই 3টে বাহু দ্বারা প্রথমত আমরা আগে ত্রিভুজ অঙ্কন করবো। তাহলে ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমত কী করতে হবে? একটা লম্বা দেখে সরেখা টানতে হবে। তাহলে একটা লম্বা দেখে সরেখা টানি, এটা লম্বা দেখে সরেখা টেনে নিলাম। ওকে, লম্বা দেখে সরেখা টানার পর এরপর বড় বাহুটার মাপ নাও, অর্থাৎ 11 সেমির। 11 সেমির মাপটা নিলাম। 11 সেমির মাপ নিয়ে পর 11 সেমির মাপ নিয়ে পর এখানে বসিয়ে, মানে যে বড় বাহুটা টেনেছি তার এক প্রান্ততে বসিয়ে আমি কেটে নিলাম। 11 সেমি কেটে নিলাম। ওকে, এরপর তুমি 8 সেমি, 8 সেমি কেন, তুমি 5 সেমিরও মাপ নিতে পারো, কিন্তু আমি এখান থেকে 8 সেমির মাপ নিয়ে নিলাম। প্রথমত আমরা ত্রিভুজ অঙ্কন করছি। ওকে, তাহলে আমরা 8 সেমির, আমরা নয় আমি 8 সেমির মাপটা নিলাম। তোমরা করছো কি? তোমরা যদি করো তাহলে হয় আমরা, আমি যদি করি তাহলে হয় আমি। তাহলে আশা করি তোমরাও করছো। তো যাই হোক, আমি 8 সেমির একটা মাপ নিলাম। 8 সেমির মাপ নিয়ে এখানে বসিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ওকে, একটা বৃত্তচাপ। এরপর পড়ে থাকে 5 সেমি। 5 সেমির মাপ নিয়ে পর 5 সেমির পেন্সিল কম্পাস সাইজের মাপ নিয়ে এই প্রান্ততে বসিয়ে ওই বৃত্তচাপটাকে কেটে দিলাম। ক্লিয়ার? এরপর দেখো 3টে বিন্দু, এই হলো একটা বিন্দু, এটা প্রথমেই ছিল, এই বিন্দুটা কেটে পেলাম আর এই বিন্দুটা এই মাত্র পেলাম। এই 3টে বিন্দু যোগ করলে একটা কি হয়ে যায়? ত্রিভুজ। তাহলে যোগ করে নিই। তাহলে ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। ওকে, এরপর ত্রিভুজ অঙ্কন করা যেহেতু হয়েছে তাহলে আমি ত্রিভুজটাতে রাইট চিহ্ন দিয়ে দিই, তাহলে ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এরপর কি অঙ্কন করব? ত্রিভুজ অঙ্কন করার পর আমাকে অঙ্কন করতে হবে সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক কার করব? সমদ্বিখণ্ডক তুমি এই ত্রিভুজটার ভূমিটাকে করে নাও, অর্থাৎ এটা ভূমি
এই বাহুটাকে সমদ্বিখণ্ডক করে নাও। সমদ্বিখণ্ডক তোমরা করতে জানো না ভুলে গেছো? ভুলে গেছো তো কি হয়েছে, আমি তো আছি, শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে সমদ্বিখণ্ডক করতে হয়। ওকে, সমদ্বিখণ্ডক করতে গেলে মোটামুটি যে বাহুটাকে সমদ্বিখণ্ডক করব, সমদ্বিখণ্ডক মানে অর্ধেক করা, সমদ্বিখণ্ডক মানে মোটামুটি অর্ধেকের চেয়ে একটু বেশি মাপ নাও, বা এরকমভাবে ভাবতে পারো যে যে বাহুটা আছে সেই বাহুটা পুরোটা মাপ না নিয়ে একটু কম মাপ নাও। ওকে, দেখো আমি যে বাহুটাকে সমদ্বিখণ্ডক করছি সেই বাহুটার পুরোটা মাপ না নিয়ে একটু কম মাপ নিয়েছি। ওকে, এবার কি করছি, উপরের দিকে একটা বৃত্তচাপ, মানে ওই বাহুটার এক প্রান্তে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ এবং নিচের দিকে আরেকটা বৃত্তচাপ। ওকে, দেখো নিচে আরেকটা বৃত্তচাপ এঁকেছি। সেম এই প্রান্ততে বসিয়ে ওই বৃত্তচাপটাকে কাটার চেষ্টা করো। দেখো কেটে নিয়েছি, এবং নিচ দিক থেকে যে বৃত্তচাপটা আছে সেই নিচ দিকের বৃত্তচাপটাকেও কাটার চেষ্টা করো। ওকে, নিচ দিকেও বৃত্তচাপটাকে কেটে নিয়েছি। ক্লিয়ার? এরপর ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো এইখানে একটা বিন্দু পেয়েছি। ওকে, এবং এখানে একটা বিন্দু পেয়েছি। এই দুটো বিন্দুকে যোগ করলে আমাদের যে সরেখা, এই সরেখাটাকে সমদ্বিখণ্ডক করা হয়ে যায়। তাহলে আমরা এই দুটো বিন্দু যোগ করব, কিন্তু যোগ করছি না, আমরা যেহেতু সমদ্বিখণ্ডক করতে চাইছি তাহলে শুধুমাত্র স্কেলটাকে বসিয়ে যোগ না করে শুধুমাত্র এখানে একটু লাইন টেনে নিই। মানে আমরা চেয়েছিলাম এই সরেখাকে সমদ্বিখণ্ডক করতে, তাহলে এই সরেখাটা আমাদের এই সরেখাটাকে সমদ্বিখণ্ডক করে দিয়েছে। ওকে, তাহলে সমদ্বিখণ্ডক হয়েছে। তাহলে সমদ্বিখণ্ডক হয়েছে মানে আমরা সমদ্বিখণ্ডকেও রাইট চিহ্ন নিয়ে নিলাম, সমদ্বিখণ্ডকে রাইট চিহ্ন মানে কমপ্লিট। এরপর কি করতে হবে, সমান্তরাল সরেখা অঙ্কন। দেখো ওখানে লেখা আছে সমান্তরাল সরেখা অঙ্কন। দেখো সমান্তরাল সরেখা কার অঙ্কন করতে হবে সেটা প্রথমত জানতে হবে। মনে রাখবে যে সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি, অর্থাৎ দেখো এই সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি, যে সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি তার বিপরীত বিন্দু, তাহলে তার বিপরীত বিন্দু মানে এটা, সেই বিপরীত বিন্দুতে যে সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি তারই সমান্তরাল সরেখা অঙ্কন করব। আশা করি সবাইকার মাথার উপর দিয়ে পেরিয়ে গেল। আবার বলছি, মাথার মধ্যে যাতে ঢুকে যায় তোমাদের। তাহলে সমান্তরাল সরেখা কার অঙ্কন করতে হয়, যে সরেখাকে সমদ্বিখণ্ডক করা হয়েছে। এক্ষেত্রে এই সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি, তাই এই সরেখাটারই আমি সমান্তরাল সরেখা অঙ্কন করব। তাহলে এই সরেখাটার সমান্তরাল সরেখা অঙ্কন করব কোথায় না, এই সরেখাটার বিপরীত শীর্ষবিন্দু। এই দেখো এটা বিপরীত শীর্ষবিন্দু, এই বিপরীত শীর্ষবিন্দুটাতে আমি সমান্তরাল সরেখা অঙ্কন করব যে সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি। সমান্তরাল সরেখা অঙ্কন তোমরা করতে জানো না? আগে শিখেছি, আগে কিন্তু হয়েছে তোমাদের এটা, মানে আগে আশা করি ক্লাস 8-এ ছিল, ভুলে গেছো? কোনো প্রবলেম নেই, আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে সমান্তরাল সরেখা অঙ্কন অনেকভাবে করা যায়, অনুরূপ কোণের সাহায্যে করা যায়, একান্তর কোণের সাহায্যে করা যায়। আমি এখানে একান্তর অর্থাৎ জেড আকৃতি করে পর আমি সমান্তরাল সরেখা তোমাদের কীভাবে অঙ্কন করতে সেটা শিখিয়ে দিই। ওকে, দেখো সমান্তরাল সরেখা অঙ্কন কীভাবে করতে হয় এরকমভাবে। দেখো আমি এই ক্ষেত্রে যে এই যে কোণটা আছে না, এই যে এই কোণটা মাপ নিই, মানে এই কোণটাকে এখানে তুলবো। তাহলে কীভাবে তুলতে হয়, তুলে যায়নি, তার জন্য এখানে কি করতে হয়, এই কোণটার মাপ নিতে হয়। যে কোনো বৃত্তচাপ দিয়ে পরে এই কোণটাকে আমি যে কোনো বৃত্তচাপ দিয়ে কেটে দিলাম। ওকে, এই মাপটা যেন থাকে, তাহলে এই মাপটা আছে এবং বিপরীত শীর্ষবিন্দু, কারণ এই সরেখার সমান্তরাল সরেখা করছি না, তাহলে এই সরেখাটার বিপরীত শীর্ষবিন্দুতে ওই মাপটা নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে আমি একটা বৃত্তচাপ এই দিক থেকে এঁকে দিলাম। ওকে, এই দিক থেকে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। কমপ্লিট, বৃত্তচাপটা এঁকে নিয়েছি। ক্লিয়ার? বৃত্তচাপটা আঁকার পর এরপর ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে যে কোণটা আছে সেই কোণটার মাপ নিলাম, সেই কোণটার অর্থাৎ বৃত্তচাপটার মাপ নিয়েছি। ওকে, সেই বৃত্তচাপটার মাপ নেওয়ার পর মাপটা আছে, ভালো করে দেখে নাও, মাপ আছে। এরপর দেখো এই যে সরেখাটা আছে, এই সরেখাকে এইমাত্র যে বৃত্তচাপটাকে অঙ্কন করলাম, সেই বৃত্তচাপটা ওই সরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, এখানে বসিয়ে ওই বৃত্তচাপটাকে কেটে নিলাম, কেটে নিয়ে মাত্র একটা বিন্দু পেলাম। ওকে, এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করলেই দেখো সমান্তরাল সরেখা হয়ে যায়। যোগ করে নিই, যোগ করতে জানো তোমরা, বিয়োগ করতে? বাহ, যোগ বিয়োগ দূরে জানো, খুব ভালো জিনিস। তাহলে দেখো এটা টানা মাত্রই আমাদের সমান্তরাল সরেখাটা হয়ে গেল। তাহলে দেখো এই সরেখাটা এবং এই সরেখার সমান্তরাল সরেখা পেলাম, কারণ এই সরেখা তুমি এদিকে বাড়িয়ে দাও আর এই সরেখাটাকে এদিকে বাড়িয়ে দাও, কোনোদিনই মিশবে না। সমান্তরাল সরেখা ওটাকেই বলে তো যে কোনো দুটো সরেখাকে যদি উভয় দিকে বর্ধিত করে যদি সরেখা দুটি কোনোদিন ছেদ না করে, তাহলে সেই দুটো সরেখাকে সমান্তরাল সরেখা বলে। তোমরা জানো? ঠিক আছে, খুব ভালো জিনিস।
তাহলে সমান্তর সরলরেখা হয়েছে, সমান্তর সরলরেখা অঙ্কন ও রাইট চিহ্ন নিয়ে নিই। এবার কোণ অঙ্কন করতে হবে। কোণ কত ডিগ্রি কোণ বইয়ে বলা আছে, প্রশ্নে দেখো 60 ডিগ্রি কোণ বলা আছে। ওকে, তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণটা কোথায় অঙ্কন করব? এই যে মধ্যবিন্দুটা যে সমদ্বিখণ্ড করেছিলাম না, সেই সমদ্বিখণ্ডকে যে বিন্দুটায়, এই বিন্দুটাতে আমাদের 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে জানো? বাহ, খুব সুন্দর। তাহলে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করছি। তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে যে কোনো বৃত্তচাপ, তাই তো, যে কোনো বৃত্তচাপ একটু ছোট নিয়ে নিই, যে কোনো বৃত্তচাপ আঁকতে হয়, সেই বৃত্তচাপের মাপটা যেন থাকে। এবার ওই মাপটাই রইল, এই বিন্দুটাতে বসিয়ে কাট করা মাত্রই হয়ে গেল, কি হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এবার 60 ডিগ্রি কোণটা টেনে নিই, পেনে করে টানি, না পেনে করে টানি। পেনে করে টানলে তোমাদের দেখতে সুবিধা হবে আশা করি। তাহলে এটা পেনে করে টেনে নিই, পেন্সিল করে টানতে হয় কিন্তু পেনে করে টানছি আমি। তাহলে পেনে করে টেনে নিলাম। ওকে, তাহলে আমি 60 ডিগ্রি কোণ টেনে নিলাম। এখানে 60 ডিগ্রি কোণটা লিখে নিই, এটা 60 ডিগ্রি কোণ লিখে নিই। ওকে, এরপর দেখো এই 60 ডিগ্রি কোণের যে সরল রেখাটা, সেই সরল রেখাটা সমান্তরাল সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটা হলো এই বিন্দুটা। এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং কোণ এবং সমান্তরাল সরলরেখার ছেদবিন্দু একটা হয়ে গেছে ঠিকই, কিন্তু অন্য কোনো ছবিতে এটা একটা না হতেও পারে। দেখা গেল এই কোণটা এরকমভাবে এখানে ছেদ করেছে, যেখানে ছেদ করবে সমান্তরাল সরলরেখাটাকে সেই বিন্দুটা নিতে হবে। তাহলে সেই বিন্দুটা এই বিন্দুটা। ওকে, এরপর কি করছি, ওই বিন্দুটা রইল। এরপর যে সমদ্বিখণ্ডক করেছিলাম না, সেই সমদ্বিখণ্ডকটার মাপ, সমদ্বিখণ্ডকটার মাপ নিয়েছি। সমদ্বিখণ্ডকটার মাপ এটার যা মাপ আর এটার মাপ সেম হবে তো, কারণ সমদ্বিখণ্ডকটা। ওকে, তাহলে সমদ্বিখণ্ডকটার মাপ নিয়ে পর সেই শীর্ষবিন্দুতে বসে পর সমান্তরাল সরলরেখাটাকে, সমান্তরাল যে সরলরেখা ছিল সেই সমান্তরাল সরলরেখা কেটে নিলাম। তাহলে এই দিকে কেটে নেওয়ার পর দেখো একটা বিন্দু পেলাম, এই যে এই বিন্দুটা পেলাম। ওকে, এবার এই বিন্দুটা আমি পেন্সিলের সাহায্যে যোগ করে নিই। পেন্সিলের সাহায্যে এই বিন্দু আর নিচে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা, দুটো বিন্দুকে যোগ করে নিই। ওকে, বিয়োগ নয়, যোগ করে নিই। তাহলে যোগ করে নিই, যোগ করে নিই। ওকে, তাহলে যোগ করা মাত্রই দেখো কি পেলাম, তোমাদেরকে নাম দিয়ে দেখিয়ে নিই। তাহলে ত্রিভুজটার নাম ছিল, মনে করো নাম দিলাম এটা এ, এটা বি এবং এটা সি। এটা হলো ত্রিভুজটার নাম। ওকে, এবার দেখো এখানে সি, এটা হলো ডি, এটা হলো এ, আর এটা মনে করো নাম দিলাম এফ। এক্ষেত্রে এই যে এবিসি হলো ত্রিভুজটা, যে ত্রিভুজটা অঙ্কন করতে বলেছিল। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে চতুর্ভুজটা হলো বা যে সামান্তরিক হলো, তার নাম হলো সি ডি এ এফ। ওকে, সি ডি এ এফ, এটা হলো সেই সামান্তরিকটা। তার মানে এই অঙ্কটা সাহায্যে তোমাদেরকে দেখালাম যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কীভাবে চতুর্ভুজ অঙ্কন করতে হয়। এখানে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করে তোমাদেরকে দেখালাম। আর এটা তোমাদেরকে করিয়ে দিই, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো তোমাদের স্ক্রিনে আর একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটাতে বলা আছে যে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ 45 ডিগ্রি। তাহলে প্রথমত আগে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন এবং তার প্রতিটি বাহু 6.5। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর এখানে 6.5 সেমি বাহু। তাহলে প্রথমত আমরা 6.5 সেমি বাহুটা টেনে নিলাম। ওকে, এরপর কি করছি, আমাদেরকে প্রথমত কি করতে হবে, ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমত আমরা একটা বড় দিকে সরেখা টানলাম। বড় দিকে সরেখা টেনে নেওয়ার পর এই 6.5 এখানে একটু লিখে নিই, এটা 6.5 সেমি। ওকে, তাহলে প্রথমত আগে ত্রিভুজটা অঙ্কন করে নিই। 6.5 মাপ নিলাম। আর সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তো কোনো প্রবলেমে নেই অঙ্কন করা। মাপ নেওয়ার পর এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। ওকে, এরপর ওই মাপটাই কিন্তু আছে, ওই মাপটাতে এই বিন্দুটাতে বসিয়ে ওই বাহুটাকে আবার কেটে নিলাম, মানে যে বাহুটা এঁকেছিলাম সেই বাহুটাকে কেটে নিলাম। ওকে, এরপর ওই মাপটাই কিন্তু এখনও আছে, অর্থাৎ 6.5 কিন্তু মাপটা আছে, খেয়াল যেমন থাকে। এবার এই বিন্দুটাতে বসিয়ে এই বৃত্তচাপটাকে কাটা মাত্রই একটা 3টে বিন্দু পেলাম। এইখানে একটা বিন্দু পেলাম, এইখানে একটা বিন্দু পেলাম, এইখানে একটা বিন্দু পেলাম। এই 3টে বিন্দুকে যোগ করলেই একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়। আমি এটা পেনের সাহায্যে যোগ করি। ওকে, তাহলে এই বিন্দু যোগ করলাম, দেখো এটা যোগ করলাম, এরপরে এটা যোগ করি, এই বিন্দুটা এবং এই বিন্দুটা। ওকে, যোগ করা মাত্রই কি হলো, একটা সমবাহু ত্রিভুজ গঠিত হয়ে গেল। সমবাহু ত্রিভুজ মানে যার প্রতিটা বাহু সমান। ওকে, তাহলে ত্রিভুজ গঠিত হয়ে গেল।
ত্রিভুজ গঠিত হওয়ার পর ত্রিভুজের নাম দিতে পারো, নাম দিয়ে দিই। নাম কি দিই বলো? লাল কালিতে দিই। নাম দিই, মনে করো এটার নাম দিলাম এ, এটার নাম দিই বি এবং এটার নাম দিই সি। ABC ত্রিভুজ হলো। এরপর কি করতে হবে? ত্রিভুজ অঙ্কন। এরপর কি? সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডক কাকে করব না, এই ত্রিভুজে যে কোনো একটা বাহু, তুমি যে কোনো একটা বাহুকে সমদ্বিখণ্ডক করতে পারো। আমি ভূমিটাকে সমদ্বিখণ্ডক করি। ওকে, সমদ্বিখণ্ডক করার নিয়মটা কি বললাম? যে পুরো বাহুটার মাপ না নিয়ে একটু কম মাপ নাও। কম মাপ নিয়েছি, বাট এখানে শীর্ষবিন্দুতে ওই বাহুটার একটা শীর্ষবিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, এরপর এখানে বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ হয়েছে। ক্লিয়ার? তাহলে একটা শীর্ষবিন্দুতে কাজ হয়েছে। এবার এই শীর্ষবিন্দু বসিয়ে ওই বৃত্তচাপটাকে কাটলাম আর এইখানে এই বৃত্তচাপটাকে কেটে দিলাম। ওকে, বৃত্তচাপটা কাটার পর আমি কি করছি? ওই যে সরলরেখা মানে যে বিন্দু দুটো হলো সেই বিন্দু দুটোকে আমি পেনের সাহায্যে যোগ করে নিই। পেন্সিলের সাহায্যে যোগ করলে কি হচ্ছে? স্পষ্ট দেখাচ্ছে না। ওকে, আমি পেনের সাহায্যে যোগ করে নিই, যোগ করে নিলাম। ওকে, তাহলে সমদ্বিখণ্ডকও হয়ে গেছে। সমদ্বিখণ্ডক ক্লিয়ার? ঠিক আছে। সমদ্বিখণ্ডক হওয়ার পর এরপর কি? সমান্তর সরেখা অঙ্কন। সমান্তর সরেখা কার অঙ্কন করতে হবে না, যে সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি এবং কোন বিন্দুতে না, যে সরেখাকে সমদ্বিখণ্ডক করেছি তার বিপরীত শীর্ষবিন্দুতে। ওকে, তাহলে সমদ্বিখণ্ডক করেছি BC সরেখাকে এবং তার শীর্ষবিন্দুর নাম হচ্ছে এ। তাহলে এ বিন্দুতে BC সরেখার সমান্তর সরেখা অঙ্কন করব। কি করে করব? সেম একই নিয়মে করছি। এই যে এই কোণটার মাপ নিয়ে বা এই কোণটাকে এইখানে করব। ওকে, তাহলে এই কোণটার মাপ নেওয়ার জন্য বা এই কোণটাকে অন্য জায়গায় শিফট করার জন্য প্রথমত যে কোনো বৃত্তচাপ নিলাম। ওকে, সেই মাপটাই কিন্তু যেন থাকে। এখানে বসিয়ে এই দিক থেকে কাট করলাম। ওকে, এই দিক থেকে কাট করার পর এরপর এই যে এই কোণটার মাপ নিলাম। ওকে, 60 ডিগ্রি তো হবেই মোটামুটি। ওকে, হয়েছে। এবার ওই মাপটাই রইলো। এবার দেখো এই বৃত্তচাপটা সরেখাটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটাকে কেটে দেওয়ার চেষ্টা করলাম এবং কেটেও দিয়েছি। এমনভাবে কাটবে যাতে রক্ত না বেরিয়ে যায়। ওকে, ঠিকঠাক করে কাটবে, রক্ত যেমন না বেরোয়। রক্ত বেরোলে কিন্তু অসুবিধা। ঠিক আছে তো? এরপর তাহলে বিন্দু পেলাম এই বিন্দুটা, এই বিন্দুটাকে আমি যোগ করে নিই। ওকে, যোগ করছি কি কালিতে যোগ করব? লাল কালিতেই করে নিই। রক্তই বেরিয়ে গেল। নাও, লাল কালি মানে রক্ত। তাহলে যোগ করলে সমান্তর সরেখা পাওয়া যায়। তাহলে যোগ করলাম, সমান্তর সরেখা পেয়ে গেলাম। যোগ করে দুদিকে বাড়িয়ে দিলাম, সমান্তর সরেখা হয়েছে। সমান্তর সরেখা হয়ে যাওয়ার পর কি করতে হবে? কোণ অঙ্কন করতে হবে। কিন্তু এখানে কত ডিগ্রি কোণ বলেছে? 45 ডিগ্রি কোণ বলেছে। তাহলে 45 ডিগ্রি কোণ কী করে পাওয়া যায়? 90কে অর্ধেক করলেই পাওয়া যায়। ভালো করে তাকিয়ে দেখো এখানে যে এই কোণটাই তো 90। এই সরেখাটা আর এই সরেখার যে কোণটা করেছে সেই কোণটা 90 তো, কারণ এটা সমদ্বিখণ্ডক তো কি লম্বভাবেই তো সমদ্বিখণ্ডক করে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে আর আমাকে এই বিন্দুতে 45 ডিগ্রি কোণটা দরকার। তাহলে এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডক করলেই তো 45 ডিগ্রি কোণ পেয়ে যাবো। তাহলে সমদ্বিখণ্ডক করে নিই। কোণকে সমদ্বিখণ্ডক করার নিয়ম হচ্ছে কোণটার বিন্দুটাতে বসিয়ে মানে কোণ যে বিন্দুটা হয়েছে সেই বিন্দুতে বসিয়ে যে কোনো বৃত্তচাপ টানতে হয়। টেনে নিয়েছি। এবার ওই বৃত্তচাপটার মাপ নিতে হয়, মানে ওই বৃত্তচাপটা কোন দুটোর বাহুকে যে বিন্দু দুটোতে ছেদ করেছে সেই বিন্দু দুটোর মাপ নিতে হয়। মাপ নিয়েছি। এবার মাপ নেওয়ার পর এই শীর্ষবিন্দু মানে এই বিন্দুটাতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং অপর বিন্দুটাতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। এই দুটো বৃত্তচাপ দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা হলো এই বিন্দুটা এবং এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি যোগ করে নিই। কালো কালির সাহায্যে যোগ করবো। এই তো কালো পেন রয়েছে, কালো কালির সাহায্যে যোগ করে নিই। তাহলে দেখো আমাদের 45 ডিগ্রি কোণ হয়েছে। 45 ডিগ্রি কোণও হয়েছে এবং যোগও করে এবং যোগ করে বাড়িয়ে দেবে, যোগ করে লম্বা লম্বা বাড়িয়ে দেবে। তাহলে দেখো এই যে এটা 45 ডিগ্রি কোণ, এখানে লিখে নিই এটা 45 ডিগ্রি কোণটা। তাহলে 45 ডিগ্রি কোণটা কোথায় অঙ্কন করলাম না সমদ্বিখণ্ডক বিন্দুটাতে। আগের ছবিটাতে কি ছিল না 45 ডিগ্রি কোণটা দেখো এরকম জায়গায় ছেদ করেছে, কিন্তু এখানে দেখো 45 ডিগ্রি কোণটা আর এই সমান্তর সরেখাটা এই বিন্দুতে ছেদ করে। দেখতে পেয়েছো আমি কি বললাম? যে কোণটা এবং সমান্তর সরেখাটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা কিন্তু দরকার। ওকে, কমপ্লিট হয়েছে। এরপর কি করছি? আর কিছুই নয়, এরপরে যে সমদ্বিখণ্ডক করেছিলাম না সেই সমদ্বিখণ্ডকটার মাপ, অর্থাৎ যে বাহুটাকে সমদ্বিখণ্ডক করেছিলাম সেই সমদ্বিখণ্ডকটার মাপ, সমদ্বিখণ্ডক মানে অর্ধেকটার মাপ নিয়েছি। এরপর অর্ধেকটার মাপ নেওয়ার পর ভালো করে তাকিয়ে দেখো এই যে
এই বিন্দুটা মানে কোনটা আর সমান্তর সরলরেখা যে বিন্দু ছেদ করেছে সেই বিন্দুটাতে বসিয়ে পর আমি এরকমভাবে বৃত্তচাপটা টানবো। এই বৃত্তচাপটা এই সমান্তর সরলরেখার জায়গায় ছেদ করবে, কিন্তু এখানে ছেদ করেনি কেন? কারণ আমি সমান্তর সরলরেখা একটু মাত্র টেনেছি। তাহলে সমান্তর সরলরেখাকে পুরোটা টেনে নাও, সমান্তর সরলরেখাকে পুরোটা টেনে দেওয়া মাত্রই দেখো ছেদ করবে। টেনে নিয়েছি, দেখো এখানে ছেদ করেছে। ছেদ করেছে, ভালো করে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ এই জায়গাটা? জুম করি নাকি একটু? এই জায়গাটা দেখতে পেয়েছো? এই জায়গাটাই ছেদ করেছে। ওকে, তাহলে এই জায়গাটা বৃত্তচাপটা এই বিন্দুতে ছেদ করেছে। এরপর এই বিন্দুটা আর এই সি বিন্দুটা যোগ করলে হবে। একটু জুম আউট করে নিই, একটু হালকা করে হয়েছে। এরপর কি করছি, এবার এই বিন্দুটা আর এই সি বিন্দু যোগ করলেই আমাদের সামান্তরিক গঠিত হয়ে যাবে। যোগ করলাম, যোগ করা মাত্রই সামান্তরিক গঠিত হয়ে গেছে। ওকে, তাহলে এখানে ছিল এবিসি ত্রিভুজ, এবং এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটা হলো সি, এটার নাম দাও ডি, এটার নাম দাও ই, এটার নাম দাও এফ। ওকে, তাহলে এখানে লিখে নেব যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে সামান্তরিকটা হলো সেই সামান্তরিকটার নাম হলো সি ডি ই এফ। ওকে, তাহলে আমি দুটো অঙ্কের সাহায্যে তোমাদেরকে বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিলাম যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কীভাবে চতুর্ভুজ অঙ্কন করতে হয়। এই ক্ষেত্রে আমি সামান্তরিক অঙ্কন করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি পার্টিকুলারলি একটা অঙ্কর ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।